সুপ্রিয় শিক্ষার্থী, 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে সরকারি গুরুদয়াল কলেজে ভর্তি হয়েছো, তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা তোমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত। এই বৈশ্বিক মহামারী কোভিড-19-এর কারণে আমরা সরাসরি তোমাদের সাথে ক্লাস নিতে পারছি না। তবে সরকার নির্দেশিত পন্থায় অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের পাঠ্যক্রম পরিচালনা করার জন্য সচেষ্ট আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা একাদশ শ্রেণীর সুশাসন দ্বিতীয় অধ্যায় থেকে সুশাসন সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। তার আগে আমি আবার পরিচয় দিচ্ছি। আমি KM আলমগীর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ। সুশাসন একটি বহুল প্রচলিত শব্দ, একটি বহুল প্রচলিত ধারণা। আজ সুশাসন বিষয়টি সর্বপ্রথম আলোচনা করা হয় বিশ্ব ব্যাংকের একটি সমীক্ষায়। 1989 সালে সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করা হয়। সুশাসন বলতে আমরা কি বুঝি? সু শব্দের অর্থ সুন্দর, ভালো, এটা পজিটিভ অর্থে ব্যবহৃত হয়। সুশাসন বলতে সাধারণত আমরা বুঝে থাকি নিখুঁত, নির্ভুল ও দক্ষ শাসন ব্যবস্থা। তো সুশাসন সম্পর্কে বা সুশাসনের ব্যাপারে বিভিন্ন সংজ্ঞা আছে। তো সুশাসন সম্পর্কে আদ্রিয়ান লেফটউইচ যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হচ্ছে, সুশাসন বলতে বোঝায় প্রতিযোগিতামূলক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, গণতন্ত্রায়ন ও মানবাধিকারের উন্নয়ন। অর্থাৎ সুশাসন বিষয়টি অর্থনৈতিক অবস্থার অগ্রগতি বা উন্নতি, গণতন্ত্রের চর্চা ও মানবাধিকার উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, সুশাসন কিসের উপর প্রতিষ্ঠিত? সুশাসন জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ, এই চারটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে এই চারটি স্তম্ভ অবশ্যই থাকতে হবে। আমরা আবার বলছি, সুশাসনের চারটি স্তম্ভ হচ্ছে দায়িত্বশীলতা, আইনি কাঠামো, স্বচ্ছতা ও অংশগ্রহণ। তো সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বিষয় কি, বা সুশাসন প্রতিষ্ঠার শর্তগুলো কি কি, আমরা এবার সে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সুশাসন প্রতিষ্ঠার জন্য কয়েকটি শর্ত আছে। এক, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা।
একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অপরিহার্য। যে শাসন ব্যবস্থায় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, জনগণের চাওয়া পাওয়ার দিকে লক্ষ্য রেখে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, সেখানেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। 2, জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি। জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণ রাষ্ট্রের মালিক। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা যে রাষ্ট্রে যে শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত থাকে বা বিদ্যমান থাকে, সেই শাসন ব্যবস্থাকে আমরা সুশাসন বলতে পারি। অর্থাৎ সুশাসন ব্যবস্থা কার্যকর করতে হলে রাষ্ট্রে জনগণের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা একান্ত কর্তব্য। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে বা সুশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রে আইনের শাসন প্রবর্তন করতে হবে। সুতরাং আইনের শাসন প্রবর্তন সুশাসনের একটি অপরিহার্য শর্ত। ক্ষমতার স্বতন্ত্রীকরণ। আমরা জানি সরকারের 3টি বিভাগ আছে, যথা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। রাষ্ট্রীয় ক্ষমতা সরকারের যে কোনো একটি বিভাগের নিকট কুক্ষিগত করে না রেখে সরকার এই 3টি বিভাগের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা বিভাজন করে দেওয়াকেই ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলে। রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্রকে সচল এবং কার্যকর রাখার জন্যই ক্ষমতা স্বতন্ত্রীকরণ করা হয়। সুতরাং সুশাসন প্রতিষ্ঠার জন্য ক্ষমতার স্বতন্ত্রীকরণ প্রয়োজন। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতাকে একটি জায়গায় কেন্দ্রীভূত না রেখে বিভিন্ন স্তরে সেই ক্ষমতাকে বন্টন করে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলা হয়। শাসন ব্যবস্থাকে গতিশীল করার জন্য, ফলপ্রসূ করার জন্য, সরকারের লক্ষ্য উদ্দেশ্য দ্রুত বাস্তবায়ন করার জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ অপরিহার্য এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। আইন বিভাগের কার্যকর ভূমিকা। বর্তমান পৃথিবীতে অনেক দেশেই সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার সদস্যগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আইনসভা যত গতিশীল, গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করবে, সরকার তত দায়িত্বশীল এবং জনকল্যাণমুখী হবে। কাজেই সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনসভার একটি কার্যকরী ভূমিকা রয়েছে।
অন্যভাবে বলা যায়, কার্যকর একটি আইনসভা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য একটি উপাদান, একটি বিষয়। স্বাধীন বিচার বিভাগ। স্বাধীন বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি রাষ্ট্রের জন্য। একটি স্বাধীন বিচার বিভাগ একটি রাষ্ট্রে থাকলে সেই রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত করা সম্ভব। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিক রাষ্ট্রের কাছে তার মর্যাদা পেয়ে থাকে, তার অধিকার পেয়ে থাকে। গণতন্ত্রের জন্য, জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ সুশাসনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুবই প্রয়োজন। কাজেই সুশাসনের জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। শাসন বিভাগের দায়বদ্ধতা। শাসন বিভাগের দায়বদ্ধতা হচ্ছে শাসক যা সবসময় একটা বিষয়ে সচেতন থাকবে, যেটি হচ্ছে শাসক ক্ষমতা গ্রহণ করে না, দায়িত্ব গ্রহণ করে। এই বোধ, এই উপলব্ধি যদি শাসকদের মধ্যে থাকে, এই দায়িত্বশীলতা যদি শাসকের মধ্যে থাকে, তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। যে শাসক ক্ষমতা গ্রহণ করেন না, শাসক দায়িত্ব গ্রহণ করেন, এই বোধ একজন শাসককে বা শাসকদেরকে দায়িত্বশীল করে তোলে, যা সুশাসন প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতি। একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান থাকে। সংবিধানের আলোকে একটি রাষ্ট্র পরিচালনা করা হয়। তবে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি থাকা অতীব জরুরি। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে 5টি মৌলিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠার জন্য সংবিধানে এই মৌলিক অধিকারগুলোর স্বীকৃতি থাকতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যম একটি রাষ্ট্রের, একটি সমাজের, সরকারের বিভিন্ন দিক তুলে ধরে তারা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বাতলে দেয়, সমালোচনা করে। একটি নিরপেক্ষ স্বাধীন সংবাদ মাধ্যম একটি দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুশাসন প্রতিষ্ঠার জন্য সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা একান্ত জরুরি। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করতে হবে। নিয়ন্ত্রিত, সাড়াদানকারী ও দক্ষ আমলাতন্ত্র।
সরকারি আদেশ নিষেধ বাস্তবায়নের জন্য প্রতিটি রাষ্ট্রে আমলাতন্ত্র অপরিহার্য। আমলাতন্ত্রের মাধ্যমেই সরকার যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে। সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি নিরপেক্ষ, নিয়ন্ত্রিত এবং দায়িত্বশীল আমলাতন্ত্র অপরিহার্য। যে একটি দক্ষ, নিয়ন্ত্রিত আমলাতন্ত্র ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কার্যকর গণতান্ত্রিক দল ব্যবস্থা। দল ব্যবস্থা ছাড়া গণতন্ত্র চিন্তা করা যায় না। গণতন্ত্রের সাথে দলের নিবিড় সম্পর্ক। দল এবং গণতন্ত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক দল ব্যবস্থা খুবই প্রয়োজন। একটি কার্যকর গণতান্ত্রিক দল ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। দুর্নীতি দমনে সহায়ক প্রতিষ্ঠান। একটি দেশের গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য একটি বিরাট প্রতিবন্ধক বা বাধা হচ্ছে দুর্নীতি। দুর্নীতির কারণে অর্থনৈতিক উন্নয়ন বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর রাখা দুরূহ হয়ে পড়ে। তাই সুশাসন বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সচল রাখার জন্য বা সুশাসন প্রতিষ্ঠার জন্য, দুর্নীতি দমনের জন্য সহায়ক প্রতিষ্ঠানের উপস্থিতি রাষ্ট্রে খুবই প্রয়োজন। ন্যায়পাল। রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার বা বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে গতিশীলতা আনয়নের জন্য এবং দুর্নীতি দমনের জন্য, ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য ন্যায়পাল খুবই প্রয়োজনীয় একটি পদ। এবং ন্যায়পাল যদি থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়, সুন্দর হয়। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়পাল রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সক্রিয় সুশীল সমাজ। সুশীল সমাজ একটি রাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য সুশীল সমাজ সরব থাকে। তারা তাদের মতামত প্রকাশের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে, সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে রাষ্ট্রকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুশাসন প্রতিষ্ঠায় একটি কার্যকর সুশীল সমাজ অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ সুশাসন কি, সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য শর্তগুলো কি বা কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে আমরা আলোকপাত করার চেষ্টা করলাম। আমি সুশাসন প্রতিষ্ঠার যে অপরিহার্য শর্তগুলো আবার তোমাদের সামনে আমি বলছি। 1.
গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। 2 জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি। 3 আইনের শাসন প্রতিষ্ঠা। 4 ক্ষমতার স্বতন্ত্রীকরণ। 5 ক্ষমতার বিকেন্দ্রীকরণ। 6 আইন বিভাগের কার্যকর ভূমিকা। 7 স্বাধীন বিচার বিভাগ। 8 শাসন বিভাগের দায়বদ্ধতা। 9 মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতি। 10 গণমাধ্যমের স্বাধীনতা। 11 নিয়ন্ত্রিত সাড়াদানকারী ও দক্ষ আমলাতন্ত্র। 12 কার্যকর গণতান্ত্রিক দল ব্যবস্থা। 13 দুর্নীতি দমনে সহায়ক প্রতিষ্ঠান। 14 ন্যায়পাল। 15 সক্রিয় সুশীল সমাজ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আজকের আলোচনা থেকে তোমরা সুশাসন বলতে আমরা কি বুঝি, সুশাসনের ভিত্তি, সুশাসনের অপরিহার্য শর্ত এ বিষয়ে তোমরা ভালো ধারণা পেয়েছে বলে আমি আশা করি। আমাদের ক্লাস, আমাদের আলোচনা পর্যায়ক্রমে চলবে, সচল থাকবে। তোমরা সচেষ্ট থাকবে অনলাইন ক্লাসগুলো ফলো করতে এবং শিক্ষকদের সাথে যোগাযোগ রাখার জন্য। প্রিয় শিক্ষার্থী, এ বিষয়ে আজ আমরা এটুকু আলোচনা করলাম এবং আলোচনা এখানে সমাপ্ত করছি। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি সামাজিকভাবে সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হয়, আমরা সমাজের বাসিন্দা, সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের সচেতন থাকা প্রয়োজন। আজকে বাংলাদেশের বিভিন্ন সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে মাদক দ্রব্যের অপব্যবহার। মাদক বা নেশা এর কোনো ভালো দিক তো নাই, অজস্র খারাপ দিক। নেশার ছোবলে, নেশার কবলে পড়ে আমাদের অনেক ছেলে মেয়ে তাদের জীবনটাকে নষ্ট করে ফেলে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং সমাজ রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। নেশার এই মরণ ছোবল থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে যে নেশা, একটা ছেলে মেয়ে নেশার কারণে একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে। কাজেই এই ভয়ঙ্কর ক্ষতিকর নেশা সম্পর্কে, মাদক সম্পর্কে আমরা সচেতন থাকব। ভুলেও কস্মিনকালেও মাদক দ্রব্যের ব্যাপারে আমরা আগ্রহ দেখাতে পারি না, কোনো কিউরিওসিটি এই ব্যাপারে আমাদের থাকতে পারে না। তবে এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আমরা সচেতন থাকব। রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে এই ব্যাপারে সরকারিভাবে যথেষ্ট প্রচারণা চালানো হয়। আমরা সুযোগ সুবিধা সেগুলো জানার বা বোঝার চেষ্টা করব এবং মাদকের মরণ ছোবল থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।